দেখুন, দেশ জুড়ে এসআইআর, আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়েই সিএএ এনআরসি আতঙ্ক। আর এই আতঙ্কের কারণেই কি এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসছে? জানি না, প্রশ্নটা অনেক বড় এই মুহূর্তে। অবসাদগ্রস্ত হওয়া ব্যক্তি, আতঙ্কের কারণ নাকি সিএএ এনআরসি, আর তার জেরেই মৃত্যুর খবর। রিজেন্ট পার্ক থেকে এই মুহূর্তে বড় খবর সামনে আসছে, সেই খবর আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। এনআরসি সিএএ এর ভয়ে কি আত্মঘাতী? অত্যন্ত চাঞ্চল্যকর খবর, যে ভয়ের খবরের প্রকাশ্যে এবার আত্মঘাতী হওয়ার খবর প্রকাশ্যে আসছে। রিজেন্ট পার্ক এলাকায় এক ব্যক্তির মৃত্যুতে বড় প্রশ্ন। পরিবারের দাবি মানসিক অবসাদ ভুগছিলেন তিনি, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আতঙ্ক দ্বারা বেঁধেছিল মনের মধ্যে যে বাংলাদেশে না পাঠিয়ে দেয়। পরিবারের তরফ থেকে অনেক দাবি এসছে। একটু বিস্তারিত পরিস্থিতি জানবো। অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাবো অভিরূপার কাছে। অভিরূপা, চাঞ্চল্যকর, কারণ যে প্রশ্নের জায়গায় এই মুহূর্তে উঠছে, আতঙ্কগ্রস্ত সিএএ এনআরসির কারণ, আত্মঘাতী হওয়ার সঠিক কারণ কি, কি অনুমান? আপনি একটু দাঁড়িয়ে যান। দেখো মণিময়, দিলীপ কুমার সাহা, যার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে রিজেন্ট পার্কে আনন্দপল্লীর তার বাড়ি থেকে। তোমাকে সবার আগে সেই ঘরের ছবি দেখাবো, যেটা পরিবারের সদস্যরা অভিযোগ করছেন বা তাদের যেটা দাবি। এই দিলীপ কুমার সাহা, তিনি একেবারে তার সুখী সংসার ছিল, তার স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি নিয়ে তার এখানে বসবাস। দীর্ঘ বহু বছর ধরে তারা এখানকার বাসিন্দা। কিন্তু যবে থেকে এই এনআরসি বা সিএএ সংক্রান্ত বিষয় তাদের কানে এসেছে, তারপর থেকেই তিনি কিছুটা হলেও আতঙ্কের মধ্যে দিয়ে দিন গুজরান করছিলেন, এবং প্রায় সময়ই পরিবারের সদস্যদের তিনি জানাতেন বা তিনি আশঙ্কা প্রকাশ করতেন যে এনআরসি বা সিএএ লাগু হলে তাকে হয়তো বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হবে, এমনটাই তিনি আশঙ্কা করতেন। এবং তারপর তার পরিবারের সদস্যরা বহুবার বহু রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আদতে কোনো লাভ হয়নি। আজ সকালবেলা এই আনন্দপল্লীতে তার যে বাড়ি রয়েছে, বাড়ির ভেতরে এই ঘর থেকেই উদ্ধার হয়েছে দিলীপ সাহার ঝুলন্ত দেহ। পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করছেন, গতকালকে রাত্রেও একেবারে স্বাভাবিক আচরণ ছিল তার, এবং আজ সকালবেলা যখন তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়, ঘরের ভেতরে তিনি একাই ঘুমিয়েছিলেন গতকাল রাত্রে। সকাল থেকে কোনো রকম সারা শব্দ মিলছিল না, এবং বারংবার ডাকাডাকি করাতেও কোনো রকম ভেতর থেকে উত্তর না আসায় দরজার এই সামান্য যে ছোট অংশ দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গা পরিবারের সদস্যরাই ভেঙে ভেতরে প্রত্যক্ষ করেন যে তিনি ঝুলন্ত অবস্থায় রয়েছেন। এবং তার তড়িঘড়ি রিজেন্ট পার্ক থানায় খবর দেওয়া হয়, পুলিশ আধিকারিকরা আসেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং ইতিমধ্যেই দেহের ময়নাতদন্ত হবে। কিন্তু যে বিষয়টা প্রকাশ্যে আসছে তা হলো, পরিবারের সদস্যরা যে মারাত্মক অভিযোগ করছেন যে এনআরসি বা সিএএ যবে থেকে প্রকাশ্যে এসেছে, প্রায় সময় তিনি বাড়িতে খবরের কাগজে যখন এই খবরগুলো তিনি পড়তেন, চোখ বোলাতেন, পরিবারের সদস্যদের মধ্যে, পরিবারের সদস্যদের কাছে তিনি তার আতঙ্কের কথা তুলে ধরতেন। তিনি বলতেন, তোমার এই কথা সূত্র ধরেই একটু শোনাবার চেষ্টা করি দর্শকদেরকে। পরিবারের সঙ্গে যখন আমরা কথা বলি, আতঙ্কগ্রস্ত এই ব্যক্তি যার মৃত্যু ইতিমধ্যে হয়ে গিয়েছে, কি বলতেন তিনি, কি বলছেন পরিবারের লোকজন, শুনুন। সব খাওয়া তোমাদের এনআরসি, ওই এনআরসি চিন্তা করে করেই গেছে আমাদের। আর কোনো ঝামেলা, কোনো অশান্তি কিচ্ছু নেই। ওনার ওই এনআরসি যে উনি বাংলাদেশে যা থেকে আসছে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। ওই কোন তোমাদের কারাগার করেছে, সেই কারাগারে রাখবে। উনি এই শুধু করে করেই চলে গেল। এনআরসি বা সিএএ এর বিষয়টা সামনে এসেছে, বাড়ি থেকে উনি চিন্তা করতেন। হ্যাঁ, ওই যে পেপার পড়তো, খবর দেখতো, ওইগুলো নিয়ে চিন্তা করতো। পেপারে রোজ দেখতো, পেপার পড়তো, তার পেপার পড়ার অভ্যাস ছিল। ওই পেপার পড়তো। আর ওই কি বলতো আপনাদের? ওই আমাদের বলতো যে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আমাদের ওই কারাগারে সেখানে রাখবে আমাকে। বাংলাদেশ থেকে আসছি, কারাগারে রাখবে। বাংলাদেশ থেকে এসেছেন একটা সময় উনি আসছে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপদা, যে খবর সামনে আসছে, সিএএ এনআরসির ভয়ে আতঙ্কগ্রস্ত হওয়া এক ব্যক্তি, তার মৃত্যুর খবর রিজেন্ট পার্ক এলাকা থেকে, কি বলবেন? ঘটনা আমরা দেখেছিলাম যে কলোনি অধ্যুষিত অঞ্চলে মানুষ ক্রমশ আতঙ্কগ্রস্ত হচ্ছে। আজকে যে মানুষটি এভাবে অকালে চলে যেতে হলো, এর জন্য এক এবং একমাত্র দায়ী স্বৈরাচারী বিজেপি সরকার এবং অপদার্থ নির্বাচন কমিশন। এই মানুষটি ভারতবর্ষের বৈধ নাগরিক। 72 সালে তারা এসছেন, ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে। এই অসভ্য বিজেপি
এই অপদার্থ নির্বাচন কমিশন এরা সুপ্রিম কোর্টে গিয়ে বলেছে ভোটার আধার প্যানকে তারা গ্রাহ্য করবে না। তাহলে এই মানুষটা যাবে কোথায়? সব মানুষের মাধ্যমিক পাস সার্টিফিকেট নেই, বার্থ সার্টিফিকেট তখনকার দিনে থাকতো না। পাসপোর্ট 2% মানুষের আছে, কজন মানুষের পাসপোর্ট আছে? অধিকাংশ মানুষের পাসপোর্ট নেই। সেই মানুষগুলোকে সবাইকে বেনাগরিক হওয়ার ভয়, সবাইকে ডিটেনশন ক্যাম্প, এবং যেভাবে নোটিশগুলো বের হচ্ছে একের পর এক, সবাইকে বলা হচ্ছে ডিটেনশন ক্যাম্প ডিপোর্টেশন করা হবে। এই অসভ্য বিজেপি, বর্বর বিজেপি, এরা বাংলা এবং বাঙালিকে রোজ মারছে, কোথাও হাতে মারছে, কোথাও পাতে মারছে, কোথাও হাতে মারছে। আর আজকে এদের ভয়ে, এই অত্যাচারের ভয়ে মানুষকে আত্মহত্যা করতে হচ্ছে। এরপর বিজেপি যখন পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে ভোট চাইতে যাবে, আজকে যদি ওই মানুষগুলোর বাড়ির লোক গিয়ে তাদের ঘেরাও করে বলে যে তোমাদের জন্য আমাদের পরিবারকে আত্মহত্যা করতে হয়েছে, আজকে তোমাদেরকে জবাবদিহি করতে হবে, তখন সেই মানুষগুলো যাবে কোথায়? এই বাংলা বিদ্বেষী বিজেপি আজকে দিল্লির বঙ্গভবনের বুকে একটা নোটিশ ইস্যু করেছে, বলেছে যে ভোটার কার্ড, আধার কার্ড বাংলাদেশি ভাষায় রয়েছে। আমরা জানতে চাই, বাংলার প্রত্যেকটি মানুষের ভোটার কার্ড, আধার কার্ডে ইংরেজির সাথে বাংলা হরফে লেখা থাকে, খুব স্বাভাবিক, আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা ভাষায় লেখা থাকে বলে তাদেরকে বিদেশি ভাষা বলে দাগিয়ে দেওয়া হবে? আমরা নিজেদের দেশ, যারা আমরা দেশ স্বাধীন করেছি বাঙালিরা, আমাদেরকে বিদেশি বলা হচ্ছে? এদেরকে মানে আগামী দিন মানুষ এমন রাজনৈতিক ভাবে ঘাত ধাক্কা দেবে, এরা বুঝতে পারছে না আগামী দিন ভারতবর্ষের বুকে সব। অরূপদা, আমি বলছি এই দায়ভারটা কি সম্পূর্ণভাবে বিজেপির ওপরেই চাপানো যায়, নাকি এই জায়গায় রাজ্যের শাসক দল হিসেবেও তাদেরও দায়িত্বভার গ্রহণ করা উচিত? রাজ্যের শাসক দল কি নির্বাচন কমিশনের রোল প্লে করতে পারে না? রাজ্যের শাসক দল কাউকে বলেছে যে অন্য ভাষায় কথা বলে তাকে পেটানো হচ্ছে? রাজ্যের শাসক দল কাউকে বলেছে তোমাকে নাগরিকত্বের নথি দেখাতে হবে? আজকে যে মানুষটি মারা গেছে, সুইসাইড করেছে, কেন সুইসাইড করেছে? ভয়ে। কিসের ভয়? বেনাগরিক হওয়ার ভয়। সেই ভয় কারা দেখিয়েছে? যারা সিএ এর মতো দানবিক আইন এনেছে, সেই ভয় কারা দেখিয়েছে? নির্বাচন কমিশন। এই দায়টা কে নেবে তাহলে? ঠিক। সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অরূপদা এই মুহূর্তে কি করা দরকার? এই মুহূর্তে একটাই কাজ করা দরকার, সবার আগে অসভ্য বিজেপিকে দেশের সরকার থেকে ঘাট ধাক্কা দিয়ে বিদায় দেওয়া দরকার, নইলে দেশে আর কোনো বাঙালি ভাবতে পারবে। বেশ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম। বিজেপির এন্ডেও অবশ্যই প্রতিক্রিয়া শোনাবো, তার আগে আরও একবার অভিরূপার কাছে চলে যাব সরাসরি। অভিরূপা সাহা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, স্বাভাবিকভাবে এখন রাজনৈতিক গোটা পরিস্থিতি নিয়ে তরজা হবে, এই মৃত্যুর দায় কার প্রশ্ন উঠবে। এখন প্রসঙ্গ হচ্ছে পরিবারের লোকজন যেগুলো বলছিলেন, আরও একবার জানাও তুমি যেমনটা বলছিলে। দেখো, রাজনৈতিক জল্পনা চলবে এবং একে অপরের ঘাড়ে দোষ ঠেলাঠালি সমস্তটাই চলবে, কিন্তু যে পরিবারের সদস্য চলে গেলেন চিরতরে, যে পরিবারগুলো তাদের প্রিয়জনকে হারালেন, তাদের দুঃখ কষ্ট বেদনা বোঝার আপাততভাবে কেউ নেই। ঠিক যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তোমাকে আরও একবার ছবিটা দেখাতে বলবো। দিলীপ কুমার সাহা চাকদা আনন্দপল্লীর বাসিন্দা। 1972 সালেই তিনি তার পরিবার সমেত, তার পরিবারে অনেকে রয়েছেন, তার দিদিরা রয়েছেন, প্রায় তার পরিবারে 6 দিদি রয়েছেন। আরো একবার বিরত করছি তোমাকে। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, স্বাগত সিএন আপনাকে। এনআরসি সিএর ভয়ে আত্মঘাতী হওয়ার খবর সামনে আসছে, এবং আমরা যখন তৃণমূলের সঙ্গে কথা বলছি, তারা বিজেপির ওপর গোটা দায়ভার ঠেলে দিচ্ছেন। কি বলবেন আপনি? এটা মানে দেখুন, এটা অত্যন্ত নোংরামি। হ্যাঁ, এটা মানে যারা এই দায় চাপানোর চেষ্টা করছে এর ওপরে, কোন রাজনৈতিক দলের ওপরে, তাতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। হ্যাঁ, এগুলো অত্যন্ত ঘৃণ্য। কেউ যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, হয়তো কোনো মানসিক অবসাদ থাকতে পারে। এখন মানসিক অবসাদ, কেউ কেউ বলছে যে তিনি মমতা ব্যানার্জিকে বিয়ে করতে চান, এটাও তো একটা অসুখ। তার বাড়িতে ঢুকে পড়ে বসেছিল, এটাও তো একটা অসুখ। সেরকম এটাতেও যদি কেউ আক্রান্ত হয় যে আমায় সিএ থেকে বের করে দেবে, আমি যতদূর জেনেছি ভদ্রলোক মানে যে সময়ের মধ্যে আসার কথা তার অনেক আগে এসছেন। তার পরিবারের মানে তার যারা গুরুজন, তার যারা পূর্বসূরি, তারা ওই বাড়িতেই বসবাস করতেন দীর্ঘদিন। এটা একটা মানসিক অবসাদ থেকে হয়ে থাকতে পারে। কালটা সাজানো হতে পারে, নাও হতে পারে, কিন্তু যারা এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন, তারা কিন্তু যে কাজটা করছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছেন, মানুষের মধ্যে আতঙ্ক। আমি বলছি, বিহারে 65 লাখ লোকের নাম্বার দিয়েছে, আত্মহত্যার সংখ্যা কত? 0। আত্মহত্যার সংখ্যা 0। তো এই জায়গাটা থেকে আপনিও বোঝেন, আমিও বুঝি, আতঙ্কিত হবার কিছু নেই, কিন্তু যিনি মানসিক ভাবে অসুস্থ থাকবেন তাকে তো এইভাবে বোঝানো সম্ভব নয়। এটা সত্যিও হতে পারে দুর্ভাগ্যজনক ঘটনা। এবার এটা বানানো হতে পারে, বাড়ির লোককে দিয়ে বলানো হতে পারে। তৃণমূলের কাছে অস্বাভাবিক কিছু না, সেটা আমি বলতে পারবো না, কিন্তু এই ধরনের আতঙ্ক সৃষ্টির কোনো জায়গা নেই। বিহারে যদি না মরে থাকে একজনও,
কালীগঞ্জে 6000 লোকের নাম বাদ গেছে, বিহার ছেড়ে দিন অনেক দূর হয়ে যাবে, পশ্চিমবঙ্গের কালীগঞ্জে 6000 লোকের নাম বাদ যাওয়ার পরেও যদি সেখানে একজনও আত্মহত্যা না করে থাকে, তাহলে এখানে করার কিছু নেই, করার কোনো কারণ নেই। এবার মানসিক অবসাদ এখন কার কিরকম হবে সেটা নিয়ে আপনি কি করবো, তো ডাক্তারের ব্যাপার। বুঝতে পারছি। ধন্যবাদ সজল দা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ, তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। সুজন চক্রবর্তী বাম নেতা আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। সুজন দা, স্বাগত সিএনএ আপনাকে। কি বলবেন, রিজেন্ট পার্ক থেকে আত্মঘাতী হওয়ার খবর এক ব্যক্তির আসছে এবং আতঙ্ক ছিল নাকি সিএএ এনআরসি, কি বলবেন? খুবই দুঃখজনক। আপনি যা বলছেন তা যদি সত্য হয়, আমি আশা করি এই রকম বিপদ মানুষের ক্রমশ বাড়ছে, তা যাতে আর না বাড়ে। আতঙ্ক সৃষ্টি করা, এনআরসির নাম করে আসামের মানুষকে কার্যত আতঙ্কজনক করা হয়েছে, সন্দেহজনক করে তোলা হয়েছে, দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করা হয়েছে, নাগরিকত্ব তাকে কোশ্চেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমাদের দেশেও তাই হচ্ছে। বিশেষ করে গরিব মানুষ, তার কাছে কাগজ কম, তারপরে এই কাগজ চলবে না, ওই কাগজ চাই, সেই কাগজ চলবে না, বাবার কাগজ চাই, বাবার কাগজ চলবে না, ঠাকুরদার কাগজ চাই। প্রধানমন্ত্রীর নিজের সার্টিফিকেট নেই, মুখ্যমন্ত্রীর নিজের সার্টিফিকেট নেই, আর দুনিয়ার সার্টিফিকেট খুঁজে বেড়াচ্ছে। আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, এনআরসির কাগজপত্র ইত্যাদি, এই এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে। আতঙ্কে মারা গেছেন, সুইসাইড করেছেন বলে শুনছি। এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? এগুলোকে সুইসাইড না করে রাষ্ট্রের অপরাধে খুন নাগরিকের, এই তো দেখা উচিত। খুবই দুর্ভাগ্যজনক। আমি জানি না আপনি যা বলছেন তা যদি সত্য হয়, তাহলে তো এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে। ঠিক, ধন্যবাদ সুজন দা, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাচ্ছিলাম। একা করে প্রতিক্রিয়া ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব, কারণ যে ভয় বা আতঙ্ক কাজ করেছে পরিবারের তরফে, যে বক্তব্য কিছুক্ষণ আগে আপনাদেরকে শোনাচ্ছিলাম, যে দিলীপ বাবু তিনি বলতেন তার পরিস্থিতির জায়গা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, খুব স্বাভাবিকভাবে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সুমন দা, স্বাগত সিএন আপনাকে। কি বলবেন, রিজেন্ট পার্ক থেকে যে খবর বলা হচ্ছে যে অবসাদ নাকি সিএএ এনআরসি, যাকে নিয়েই আত্মঘাতী হয়েছেন এই ব্যক্তি, কিভাবে দেখছেন গোটা পরিস্থিতি? বিষয়টা অত্যন্ত বিপজ্জনক, সামাজিকভাবে অত্যন্ত বিপজ্জনক এবং দুঃখজনক। প্রথমেই আপনাদের মাধ্যমে ওই পরিবারকে আমরা কংগ্রেস দলের তরফ থেকে সমবেদনা জানাই। দেখুন, সিএএ এবং এনআরসি এই দুটো বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে এখন তো শুধু বলা যাবে না যে কোনো একটি সম্প্রদায়কে ধরা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি সিএএ এবং এনআরসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন সেই সব অঞ্চলেও, সেই সব মানুষদের উপরেও যাদের ভারতীয় জনতা পার্টি মনে করছে তাদের সমর্থক যে বা সাপোর্ট বেসের অংশ নয়। এবং তার ফলে কি হচ্ছে, দীর্ঘদিন ধরে যারা আসাম থেকে বাংলায় এসে রয়েছেন, বাংলার থেকে আসামে গিয়ে রয়েছেন, বা স্বাধীনতার পরে পরে যারা পূর্ববঙ্গ থেকে আসাম এবং বাংলায় এসেছিলেন, সেই সব পরিবারগুলো দুশ্চিন্তার কবলে পড়ে যাচ্ছেন। তারা চাকরি করবেন, ব্যবসা করবেন, সংসার চালাবেন, না কাগজ জোগাড় করবেন। আমরা প্রথম থেকেই একটা কথা বলছি, কোনো রাজনৈতিক অভিসন্ধি নিয়ে এই ধরনের কোন নিয়মকে কার্যকর করা কোনো সরকারের উচিত নয়। কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন দুজনে একসঙ্গে মিলে এই ধরনের মানুষদের পিছনে যে আক্রমণ সানিয়েছেন, কাগজ দেখাও, কাগজ দেখাও, কাগজ দেখাও করে, এতে আমাদের সোশ্যাল ডেমোগ্রাফি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। মানুষের জীবন জীবিকা, মানসিক ভারসাম্য নষ্ট হতে চলেছে। তার থেকেই এই মৃত্যু, তার থেকেই অভিযোগ, যিনি মৃত্যুবরণ করেছেন, যে অভিযোগটা পরিবার করছে, তার থেকে এর দায় সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টির। নিঃস্বার্থভাবে আমি মনে করি কেন্দ্রের শাসক দলের এই এনআরসি, এই
সিএএ, এই নাগরিকত্ব, যতগুলো বিষয় নিয়ে তারা এখন কাজ করার চেষ্টা করছেন, সেই বিষয়টা আগে বিরোধীদের সঙ্গে কথা বলে পুঙ্খানুপুঙ্খভাবে সংসদে আলোচনা করে তারপরে ইমপ্লিমেন্ট করা উচিত। তা না হলে মানুষের মানসিক ভারসাম্য, তাদের জীবন, তাদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হবে। আমি মনে করি একটা মানুষও যদি এই ধরনের মৃত্যুবরণ করেন, নরেন্দ্র মোদীর স্বয়ং ক্ষমা চাওয়া উচিত ভারতবাসীর কাছে। ধন্যবাদ সুমন দা, অসংখ্য ধন্যবাদ। কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী টেলিফোনে ছিলেন এবং খুব স্বাভাবিকভাবে যে প্রতিক্রিয়াগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। অভিরূপার কাছে একদম সংক্ষেপে জানবার চেষ্টা করব, পরিবার এর পরবর্তীতে কি চিন্তা ভাবনা করছে? দেখো, পরিবারের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন এই নিয়ম যদি লাগু হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম বহু মানুষ তারা কিন্তু অকালে হারিয়ে যাবেন। এমনটাই, এই ঘটনা যেন আগামী সময় কারোর সঙ্গে না ঘটে, এমনটাই বলছেন দিলীপ বাবুর স্ত্রী এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা। একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি। আপনি কি দিলীপ বাবুর পাড়া প্রতিবেশী না আত্মীয় হন? পাড়া প্রতিবেশী। ছোট থেকে দেখছেন নিশ্চয়ই, আজকে যে ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, কি বলবেন? মানে যেভাবে এই এনআরসি ইস্যু মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাতে তো এই ঘটনা সত্যিই কাম্য নয়। মানুষ তো ভয়ে আছে সবাই, এই এনআরসি এর যে ভয় এবং এসআইআর যে এই ভোটার কার্ডের আধার কার্ড দেখাতে, বিভিন্ন কাগজ দেখাতে হবে, এই সাল থেকে ওই সালের কাগজ দেখাতে হবে, মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়ে আছে। মানুষকে ভয় থেকে বার করতে হবে। আজকে এই প্রাণটা চলে গেল, তিনি প্রায় 10 দিন বাড়ি থেকে বেরোতে পারেননি, 10 দিন ধরে বাড়িতে ছিলেন এবং শুধু খবর দেখতেন এবং পেপার পড়তেন। দেখে উনি এই আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িতে শুধু এনআরসি সিএ আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, সেই ভয়ে আজকে তার প্রাণটা চলে গেল। কিন্তু আগামী দিনে যাতে কারুর না যায়, এর ইসেতে দাঁড়িয়ে আমাদের সবাই সামাজিক দায়বদ্ধতা, রাজনৈতিক দায়বদ্ধতা অবশ্যই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্নের জায়গা ডেফিনেটলি সামনে আসবে। আমি ধন্যবাদ জানাই, অভিরূপা সাহা সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।